নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। দেখছেন আপনাদের অন্যতম প্রিয় অনুষ্ঠান আলোর দিশা। প্রিয় কিন্তু অনুষ্ঠানটা হয়েছে তার কন্টেন্টের গুণে। দেখবেন কন্টেন্ট ভালো হলে যে কোনো জিনিস আমাদের ভালো লাগে, সেটা গান হতে পারে, সেটা খুব ভালো কোনো মুভি দেখতে গেলেন, আপনি কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা বইও হতে পারে, ইনফ্যাক্ট কোনো অনুষ্ঠান কন্টেন্ট যদি ভালো হয়, একদম টান টান ঝরঝরে একটা বিষয়, আপনি তার সঙ্গে একাত্মবোধও করতে পারবেন, আকর্ষিতও হবেন। এই দুটো গুণই কিন্তু রয়েছে আলোর দিশার মধ্যে, এবং সেই জন্যেই খুব অল্প সময়ের মধ্যে এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা নিজেদেরকে রিলেট করতে পারছেন, নিজেদের প্রত্যেক দিনকার যে ছোটোখাটো সমস্যাগুলো সেগুলোর সমাধান যেমন পাচ্ছেন, তেমনই কিন্তু কনফিডেন্স ফিরে পাচ্ছেন। নতুন করে একটা বাঁচার ভাবনা আপনাদের সবার সামনে চলে এসেছে। এইটাই আমরা প্রথম দিন থেকে করতে চেয়েছি। আজকেও যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন, আমি ডেফিনেট তারাও কিন্তু নিজেদেরকে একেবারে পজিটিভ এনার্জিতে ভরপুর পাবেন অনুষ্ঠানটার শেষে। স্বাগত জানাবো আলোর দিশা, যার জন্য এতটা সাকসেসফুল বা যার জন্য আপনাদের কাছে এতটা আকর্ষণীয়, তাকে অবশ্যই সুরজিৎ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধু। প্রতিদিনই আমি চাই আপনাদের কাছে নতুন করে অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে আসার জন্য, প্রত্যেকদিন নতুন নতুন টপিক নিয়ে এসে আপনাদের কাছে অ্যাস্ট্রোলজির জায়গাটাকে আরও সুন্দর করে সহজসাধ্য করে দেওয়ার চেষ্টা, একটা প্রয়াস করে চলেছি আপনাদের কাছে। আপনাদের রিকোয়েস্ট, আপনাদের ভালোবাসা আমাকে সেই প্রয়াস করতে সার্থকতা দিয়েছে। তো সেক্ষেত্র থেকে আজকে আমি বিয়ে নিয়ে আগের দিনও আলোচনা করেছি, কালার নিয়ে আলোচনা করেছি, বিয়ের প্রথম সংযোগ আরম্ভটা কীভাবে করবেন, কোন রাশি কোন জায়গা থেকে শুরু করবেন। প্রত্যেক জিনিসের একটা শুরুয়াত, প্রত্যেক জিনিসের একটা আরম্ভ, এটা কিন্তু পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। সেই জায়গাটা কিন্তু সঠিক হওয়া দরকার। আমি আগের দিন আলোচনা করেছি, আজকে একটু জটুক বিচার নিয়ে আলোচনা করবো, কারণ জটুক বিচার কনসেপশনটা আমাদের কাছে সকলের কাছে ক্লিয়ার না। আমরা জানি জটুক বিচার করতে হয়, কিন্তু কীভাবে, মানে পদ্ধতিটা কী, পদ্ধতিটা তো আজকে অনেক মডারেট জায়গায় চলে এসেছে, বলা খুবই কষ্টসাধ্য এই সামান্য এপিসোডে। তবুও আগে প্রাচ্য এবং পাশ্চাত্য যে জটুক বিচারের পদ্ধতি ছিল, তার কিছু পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রাচ্য ব্যক্তিগণ, প্রাচ্য যারা অ্যাস্ট্রোলজার ছিলেন, তারা কি করতেন, অ্যাস্ট্রোলজিটাকে এই জটুক বিচারের জায়গাটা অষ্টকূট বিচার বলে একটা বিচার তুলে ধরেছিলেন। আচ্ছা, এই 36টা গুণের কি ফর্মুলা আছে? ওইগুলো অষ্টকূট বিচার বলে তুলে ধরেছিলেন। এই অষ্টকূট বিচারটা আর কিছুই নয়, বর্ণ, বর্ষ, যোনি, নারী, তারা, মিত্রগ্রহ, এইভাবে অষ্টকূটটা সাজানো হয়েছিল। তাহলে বর্ণটা কীভাবে এক্সপ্লেনেশন দিয়েছিলেন? বর্ণ, আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে বর্ণ আছে। বলেছিল জাতকের যদি বর্ণ জাতিকার বর্ণ থেকে উচ্চ হয়, ধরুন ব্রাহ্মণ বর্ণ ক্ষত্রিয় থেকে উচ্চ, তো এই ধরনের যদি বর্ণ হয় তাহলে মিলমিশ হবে। বা জাতকের বর্ণ জাতিকার বর্ণ যদি সম হয়, একই হয়, তাহলেও মিলমিশ হবে। কিন্তু জাতিকার বর্ণ জাতকের থেকে যদি উচ্চ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মিলমিশ হবে না। 1 নম্বর বর্ণ গেল। তো বর্ণের পর চলে এলো বর্ষ। বর্ষ মানে রাশির বর্ষ। রাশির বর্ষ কীরকম? ধরুন মেষ রাশি, মেষ রাশির চিহ্ন কি? ভেড়া। মেষ রাশি স্থলচর রাশি এবং হচ্ছে চতুষ্পদ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কি? ষাঁড়, সেটাও চতুষ্পদ রাশি, স্থলচর রাশি। আবার মিথুন রাশি দম্পতি, দ্বিপদ রাশি। আবার দেখুন কর্কট রাশি কাঁকড়া, জলজ রাশি। তো সিংহ বাদে যে কোনো চতুষ্পদ রাশি দ্বিপদ রাশির হচ্ছে বর্ষ। সিংহ রাশি ছাড়া যে কোনো চতুষ্পদ রাশি দ্বিপদ রাশির বর্ষ, আর জলজ রাশি দ্বিপদ রাশির ভক্ষ। এটা অ্যাস্ট্রোলজাররা বললেন। এবার চলে আসি তারা। তারাটা কী করে? আমাদের নবতারা চক্র, আমরা জানি অনেকেই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা চর্চা করি, বা যারা কিছুটা আলোচনার মধ্যে রয়েছেন জানেন, নবতারা চক্র শুনেছেন। এই নবতারা চক্র আমরা প্রত্যেকটাই বিচার কিন্তু চন্দ্র এবং চন্দ্রের নক্ষত্র ওয়াইজ বিচারটা করে থাকি, এই টোটাল বিচারগুলো। তো এই নক্ষত্র ওয়াইজ বিচারটা কি দেখা গেল, চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে তাকে বলছি জন্মনারী। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, মিত্র, অতিমিত্র, এইভাবে নবতারা চক্র গঠন হয়েছে। তো জাতকের যদি জন্ম নক্ষত্র, জাতিকার জন্ম নক্ষত্রের সম্পদ, আমাদের প্রত্যারী, সাধক, মিত্র, অতিমিত্রের সঙ্গে ম্যাচ করে, তাহলে কিন্তু সেটা শুভ। যদি বিপদ বা আমাদের ক্ষেম এই জায়গায় যদি চলে আসে, তাহলে অশুভ হয়ে গেল। তাহলে আমরা কি বললাম, যে নক্ষত্র ওয়াইজ যে নবতারা চক্র, সেই অনুযায়ী কিন্তু এইভাবে একটা মেলবন্ধন তৈরি করলো। এবার চলে আসবো আমাদের যোনি সমযোনি হতে হবে। এবার এই যোনি নিয়ে আবার কনসেপশনটা 14টা যোনিতে ভাগ করা হয়েছে। আমাদের 27টা নক্ষত্র, এখনও 28টা নক্ষত্র, 28 নম্বর নক্ষত্র অভিজিৎ নক্ষত্র, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে। অভিজিৎ নক্ষত্র এখনও আসেনি, কিন্তু উত্তরসারা নক্ষত্রের শেষ পদ এবং শ্রবণা নক্ষত্রের প্রথম পদে যদি চন্দ্র থাকে, তাকে অভিজিৎ নক্ষত্র বলা হচ্ছে, চন্দ্র যদি থাকে। এবার 14টা যোনি, 14টা সমযোনি যদি হয়, অশ্ব, হস্তি, এটা সমযোনি। আবার ধরুন সর্পনকুল, এটা হচ্ছে মানে সমযোনি না। তো এক্ষেত্র থেকে দেখা গেল যে এই যোনি ওয়াইজও একটা প্রেডিকশন চলে এলো। এবার চলে আসবো গণ নিয়ে আবার অনেক ব্যাখ্যা রয়েছে। গণ কি? রাক্ষসগণ রয়েছে, যেটাকে দেবারিগণ বলি, দেবগণ রয়েছে এবং নরগণ রয়েছে। এবার এই রাক্ষসগণ, এটা হচ্ছে অনেকটা বিশ্লেষণমূলক মানসিকতার চরিত্র হয়, বিশ্লেষণমূলক।
আবার ধরুন দেবগণ, এটা হচ্ছে সিনথেটিক মানসিকতা, মানে সিনথেটিক মানে কি বলবো, এটা হচ্ছে মানে সংবেদনশীল একটা মানসিকতা। আবার নরগণ এটা কনজারভেটিভ, কনজারভেটিভ মানে একদম মানে কনজারভেটিভ বাংলাটা কি বলে, রক্ষণশীল। এইভাবে গণগুলোকে ভাগ করা হয়েছে। এবার দেখা গেছে এই গণ অনুযায়ী প্রেডিকশন কীরকম না, রাক্ষসগণের সঙ্গে যদি দেবগণের যোগাযোগ হয় সেক্ষেত্রে কিন্তু অশুভ হয়ে গেল, রাক্ষসগণ নরগণের যোগাযোগ হলে অশুভ হয়ে গেল। গণ যদি একই হয়, রাক্ষসগণ সেক্ষেত্রে মিল হলো, নরগণ দেবগণ মিল হলো, কিন্তু রাক্ষসগণ হলে ঠিকঠাক, কিন্তু রাক্ষসগণ নরগণ মিল হলো না। তো এইভাবে প্রত্যেকটা পর্যালোচনা করে গেছেন আমাদের অ্যাস্ট্রোলজার ব্যক্তিত্বগণেরা। এবার চলে আসি মিত্রগ্রহ। মিত্রগ্রহ মানে যে গ্রহ, চন্দ্র যে গ্রহতে অবস্থান করছে সেই গ্রহটা যদি জাতক বা জাতিকার গ্রহ একই সঙ্গে হয় তাহলে সেক্ষেত্র থেকে কিন্তু গ্রহের জায়গা থেকে তাদের বিয়েটা এগোনো যেতে পারে। আবার দেখা গেছে আমার যে গ্রহটি, সেই গ্রহটি যেটা রাশিটি, জাতিকার রাশি এবং জাতকের রাশি এক, বিয়ে এগোলো, কিন্তু জাতকের রাশি জাতিকার রাশি এক হওয়া সত্ত্বেও নক্ষত্রগুলো এক, বিয়ে হবে না, অমিল হয়ে গেল। নক্ষত্র আলাদা হতে হবে, রাশি এক হলেও নক্ষত্রটা কিন্তু আলাদা, নক্ষত্র কিন্তু এক হলে ম্যাচিং হলো না। তো সেক্ষেত্র থেকে বলবো এইরকমভাবে প্রাচ্য যারা অ্যাস্ট্রোলজার বিশেষজ্ঞ ছিলেন তারা অষ্টকূট বিচার করে গেছেন। আবার পাশ্চাত্য কেউ ফোনে আছেন বোধহয়, এটা এত সহজ বিষয় তো না, এত তাড়াতাড়ি হলো না, বিরাট একটা ভাস্ট জায়গা। এই জায়গাটা আলোচনা মানে অষ্টকূট বিচার এবং তার সঙ্গে পাশ্চাত্য যারা করে গেছেন, পাশ্চাত্য অ্যানালিসিস করে, সেটা খুব একটা মানে সঠিকভাবে তারাই বলেছেন সঠিক না, আরও এর মধ্যে অ্যানালিসিস আছে, আরও এর মধ্যে পর্যালোচনা আছে। অবশ্যই সেগুলো কিন্তু প্রত্যেকটা এপিসোডে বলতে বলতে একটা জায়গায় গিয়ে ঠিক আপনারা ফলো করতে থাকুন। আমরা ততক্ষণ কথা বলি। কে রয়েছে? নমস্কার। হ্যালো 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 যিনি ছিলেন অবশ্যই আমি বলবো আপনি পরবর্তীতেও চেষ্টা করবেন ফোন করার, কারণ আমি জানি যারা অত্যন্ত প্রয়োজনে থাকেন তারাই অনুষ্ঠানে ফোন করেন। ফোন করার পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সরাসরি আপনাদেরকে যোগাযোগ করতে হবে। মানে আজকে যেরকম আমরা বিয়ে নিয়ে আলোচনা করছি, সুরজিৎদা বলছেন জটক বিচার কিভাবে করা যাবে, এটা যারা শুনছেন তাদের কিন্তু জটক বিচারটা হয়ে গেল না, তাদেরকে করানোর জন্য আসতে হবে। বা কেউ যদি মনে করেন যে আমি এখনো পর্যন্ত একদম ঠিকঠাক রয়েছে, আমার কেরিয়ার স্মুথলি গেছে, আমার ছেলে মেয়ের লাইফে এখন অবধি কোনো ট্রাবল হয়নি, একটি অত্যন্ত ভালো পাত্র বা পাত্রীর সন্ধান পাওয়া গেছে, নিশ্চয়ই এখানে বিয়েটা ভালো হবে। অবশ্যই আমরাও আশাবাদী সেটা ভালোই হবে, কিন্তু সবসময় আগে থেকে পুরো ব্যাপারটাকে জেনে নিয়ে সেটাকে সিকিউর করে তারপর এগোনোটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। মানে অন্তত এক্ষেত্রে যদি সবাই একটু রাক্ষসগণের ক্যারেক্টারিস্টিকটা নিয়ে নেন, একটু বিশ্লেষণমূলক হন, সেটা কিন্তু খুব ভালো হবে আপনাদের। এটা খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাটা এই মুহূর্তে বলা সম্ভব না, অনেক বড় ভাষ। তারপর আবার আসবো আলোচনা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি ম্যাডাম। নমস্কার, বলুন। হ্যাঁ আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। অবশ্যই। কি নাম আপনার? আমার নাম সৌম্যশুভ্র ঘোষ। সৌম্যশুভ্র, বলুন সৌম্যশুভ্র। হ্যাঁ স্যারকে আমার নমস্কার, আপনাকেও আমার নমস্কার। নমস্কার, বলুন ডেট অফ বার্থ বলুন। 6 জুলাই। হ্যালো, হ্যাঁ 6 জুলাই। হ্যাঁ 1983। 1983। সময় কখন? 10:45 AM। সকাল 10:45? হ্যাঁ সকাল 10:45। কোথায় জন্ম সোমশুভ্র? মেদিনীপুরে। মেদিনীপুরে। হ্যালো, হ্যাঁ আমরা একদম সঙ্গে আছি। তুমি কি রেগুলার অনুষ্ঠান ফলো করো? হ্যাঁ আমি আজ 2 বছর 2.5 বছর হলো ফলো করি। আচ্ছা আচ্ছা, বুধবার জন্ম ছিল? হ্যাঁ বুধবার জন্ম। আচ্ছা, লগ্ন কন্যা লগ্ন, রাশি মেষ রাশি, রাশি অধিপতি মঙ্গল, নক্ষত্র ভরণী নক্ষত্র, নক্ষত্র অধিপতি শুক্র, চরণ তৃতীয় চরণ, তিথি একাদশী কৃষ্ণা, পায়া লৌহ পায়া। ঠিক আছে, আমি জন্মকুণ্ডলিতে চলে যাই, গিয়ে দেখে নিই নক্ষত্র ওয়াইজ। নক্ষত্র দেখুন, লগ্ন উত্তর নক্ষত্রে রবি নক্ষত্রে, রবি আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে ডিস্টার্ব করে দিল, বুধ আদ্রা নক্ষত্রে এটাও ডিস্টার্ব, শুক্র মঘা নক্ষত্রে এই জায়গাটাও একটুখানি সমস্যা, মঙ্গল আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, বৃহস্পতি অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, শনি চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে, চন্দ্র ভরণী নক্ষত্রে, রাহু মৃগশিরা নক্ষত্রে ডিস্টার্ব, এবং কেতু মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্রে। এবার আমি জন্মকুণ্ডলিতে চলে যাই স্ট্রেট হয়েতে। দেখুন লগ্ন, জন্মকুণ্ডলীতে লগ্নে কোনো প্ল্যানেট নেই। হ্যালো, সেকেন্ড হাউস শনি, থার্ড হাউসে বৃহস্পতি, ফোর্থ হাউসে কেতু, ফিফথ হাউস ফাঁকা, সিক্সথ হাউস ফাঁকা, সেভেন্থ হাউস ফাঁকা, এইট হাউসে চন্দ্র, নাইন্থ হাউস ফাঁকা, 10th হাউসে রবি বুধ মঙ্গল রাহু, 11th হাউস ফাঁকা এবং 12th হাউসে শুক্র। বুঝতে পারলেন? তো এই জায়গা থেকে দেখুন, এটা হচ্ছে ব্যবসার ছক, যেটুকুন আমার ছক অনুযায়ী পর্যালোচনা, এটা হচ্ছে ব্যবসার ছক, কারণ লগ্নে সেকেন্ড হাউসে শনি। এবার বৃহস্পতি থেকে যদি শনি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 12th হাউস পড়ে যাচ্ছে।
হ্যাঁ। বৃহস্পতিকে যদি আমি এক ধরে নিই অ্যাজ এ নারী অ্যাস্ট্রোলজারের ক্ষেত্র থেকে বৃহস্পতিকে আমি লগ্ন ধরি ভৃগু নন্দী নারী থেকে বৃহস্পতি লগ্ন, সেই জায়গা থেকে শনি 12 হাউস 12 নম্বর ঘর, বুঝতে পারলেন? তো সেক্ষেত্র থেকে ব্যবসাকে ক্লারিফাই করছে। আপনি কি করেন? আমি এখন বিজনেস করি স্যার। বিজনেস, বিজনেসের সঙ্গেই আছে। বিজনেস কি ধরনের বিজনেস করছেন? আমি ওই ধান, আলু, মানে গ্রামের দিকে বাড়ি তো এইসব আমি কেনা আপনাকে বেচা একটা কথা বলি, দেখুন আপনার বিজনেসটা ঠিক আছে, কিন্তু বিজনেসের পাতও এটা একটু চেঞ্জেস করতে হবে যদি তবে সাকসেসের জায়গাটা আপনার যে জায়গাটা দেখুন, এই যে মঙ্গল রাহু এই জায়গাটা 10th হাউসের ডিস্টার্বের জায়গা হয়ে রয়েছে। কারণ 10th হাউস আমাদের কর্মের জায়গা, 10th হাউস আমাদের যশের জায়গা, 10th হাউস আমাদের মোটামুটি ভাগ্যটা নিয়ন্ত্রণ করে। 9th হাউস ভাগ্যের জায়গা, কিন্তু 10th হাউস আমাদের কর্ম এবং তার সঙ্গে যশ। সেই 10th হাউসে মঙ্গল রাহু যুক্ত হয়ে গেল, ডিস্টার্ব হয়ে গেল, এবং রবি রাহু যুক্ত, বুধ রাহু যুক্ত। তাহলে এই 10th হাউসের জায়গাটা বুধ কিন্তু সক্ষেত্রস্থ, কিন্তু কাজ করতে পারছে না। লগ্নপতি দশমে বসে আছে, লগ্নপতি হচ্ছে কন্যা লগ্ন, কিন্তু দশমে বসে আছে বুধ। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে আপনাকে বুঝতে হবে। আপনার ব্যবসা হবে, কিন্তু সেটা ইনস্ট্রুমেন্টাল যদি ব্যবসা করেন, মানে ধান ব্যবসা করছেন, ধানের মেশিন কিনে যদি ব্যবসাটা করেন, ধানের মেশিনের ব্যবসা করলেন, ধান মেশিন নিয়ে ধান কাটাটা ব্যবস্থা করলেন, সেটা ভাড়া দিলেন, বোঝাতে পারলাম ব্যাপারটা? কি বললাম? ধানের ব্যবসা করছেন, আপনি যদি ধানের মেশিনটা কিনে আপনি ভাড়ার ব্যবসাটা করলেন, ধান তো করলেনই, তার সঙ্গে মেশিনারি গুডসের ব্যবসাটা করলেন। মেশিনারি গুডস বলতে কি, আপনি ধান কাটার একটা মেশিন কিনে নিলেন বা গম ঝাড়ার একটা মেশিন কিনে নিলেন। তো এই মেশিন ভাড়া কাটালে এবং এই মেশিন নিয়ে ব্যবসাটা করলে আপনার কিন্তু জায়গাটা অনেক তারিফ করবে, যা করছেন তার থেকে অনেকটা ডেভেলপ হবে। আচ্ছা, আর এমনি স্যার এমনি ক্যারিয়ার এরকম মানে ক্যারিয়ার আপনাকে ব্যবসায় করতে হবে, কথাই তো বলছেন, আপনাকে সেটাই বললাম। সুরজিৎ দা যে প্রেডিকশনটা দিলেন সেটা আপনার ক্যারিয়ার রিলেটেড। অবশ্যই ভালোভাবে করা যাবে, কিন্তু তার আগে এই জায়গাটায় 10th হাউসে মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে আছে, এই জায়গাটা যদি রেকটিফিকেশন না করেন, তাহলে কর্মযুদ্ধে গিয়ে বারবার প্রতিবন্ধকতার শিকার হবেন, বারবার হোঁচট খাবেন, কিছুতেই স্মুথলি এগোতে পারবেন না। বুঝতে পারলেন কি বললাম? এবং শুক্র 12 হাউসে বসে আছে। 12 হাউসে শুক্র আমাদের শয্যা সুখ দেয় না। আচ্ছা, 12 হাউসে শুক্র শয্যা সুখ দেয় না, চোখের প্রবলেম এসে যায়, নেত্রনালীর প্রবলেম হয়েছে। এবার এই চোখের নিয়ে কিছু কথা আপনাদের বলে রাখা উচিত। রবি আমাদের চোখের ক্যাটারাক্টের জন্য দায়ী, আর শুক্র আমাদের নেত্রনালী ব্লকেজ করে। নেত্রনালী কি? গ্লোকোমা। শুক্রের জন্য নেত্রনালী ব্লকেজ হয়ে যায়। ক্যাটারাক্টের জন্য দায়ী রবি, এবং শুক্রের জন্য দায়ী হচ্ছে আমাদের নেত্রনালী ব্লকেজ হয়ে যায়। তো আপনার পরবর্তীকালে চোখের সমস্যা আসবে। শুক্র 12 হাউসে বসে আছে, শয্যা সুখ থেকে আপনি বঞ্চিত হবেন। এই জায়গাগুলো একটু যদি রেকটিফিকেশন না করে নেন, জীবনযুদ্ধে কিন্তু বারবার প্রতিবন্ধকতার শিকার হবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। একটা কথা বলি, আমার এটা জানা হলো না সৌম্য শুভ্র বিয়ে এখনো করেছেন কিনা। করার আগে অবশ্যই ঠিকঠাকভাবে সেই জায়গাটাকে প্রতিকার করিয়ে তারপর এগোন, কারণ সুরজিৎদার প্রেডিকশন অনুযায়ী সেই জায়গাটাতে একটা কিন্তু সমস্যা হতে চলেছে। দ্বিতীয় কথা যেটা কেরিয়ার, মানে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, কেরিয়ারটা কিন্তু আমাদের স্টেশনারি দোকান নয়। নিজের কেরিয়ারটাকে স্টেশনারি দোকান বানিয়ে ফেললে চলবে না। কোনটা আমার জন্য ঠিকঠাক কেরিয়ার, সেটা সবার আগে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে এগোন, এবং সেটা সবথেকে ভালো হয় যদি ছাত্রাবস্থায় করা যায়। একদমই তাই। কেরিয়ার তো গ্রোথের টাইম, আমি যখন পড়াশোনা করছি সেই টাইম থেকে আমি কেরিয়ারটা করব। এবার আমি বিভিন্ন ভুল ট্র্যাকে পদক্ষেপ ফেললাম, ভুল ট্র্যাকে পদক্ষেপ ফেলে আমার বাকি জীবনটা ইনসিকিউর হয়ে গেল। প্রথমে একটা ভুল জিনিসে পড়লাম, ভুল পদক্ষেপে পড়লাম। কেন পড়লাম? সিরিয়াস না আমরা, সিরিয়াস আমাকে হতে হবে। ফার্স্ট আমাকে জানতে হবে যে আমি জীবনটা নিয়ে কি করতে চলেছি, আমার ডেস্টিনি কোথায়, আমার স্বপ্নটা কি, আমি কিভাবে এগোবো, আমার ছক কি সেটাকে সাপোর্ট করছে, আমার ছক কি সেটা সাপোর্ট করছে। আমি জোর করে গাজোয়ারি করে আমি ছক নিয়ে করব না। আমার সায়েন্সের ছক নয়, কিন্তু আমাকে জোর করে সায়েন্স পড়তে দেওয়া হলো। বাবা মা প্রেসার দিল যে সায়েন্স ছাড়া আর কোনো জায়গা নেই, ডাক্তারই হতে হবে বা ইঞ্জিনিয়ারই হতে হবে। আমার ছক কি পারমিট করছে আমি ডাক্তার হব, বা আমার ছক কি পারমিট করছে আমি ইঞ্জিনিয়ার হব? যদি ইঞ্জিনিয়ার হই, তাহলে আমি কি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হব, কি ফুড টেক ইঞ্জিনিয়ার হব, কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব, কি আমি মেনে নিয়ে যাব। আমার চন্দ্র কতখানি পাওয়ারফুল, আমার ভেনাস কতখানি পাওয়ারফুল, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। মডার্ন ইকুইপমেন্টস কে দেয়? আমাদের ভেনাস দেয়, শুক্র দেয়। দেখালো আমার ছকেতে শুক্র মারাত্মকভাবে পাওয়ারফুল, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করলাম। আমি পেয়ে গেলাম চান্সটা, কিন্তু আমার কেরিয়ারটা ঠিকঠাক গিয়ে গ্রোথ হলো না। আমি পাস করব, হয়তো আমি তারপর ক্যাম্পাসিং এ পেলাম না। প্রচুর ছেলে বসে আছে ক্যাম্পাসিং করে, ক্যাম্পাসিং না পেয়ে ছোটখাটো জব করছে। এবার এই ছোটখাটো জব আমি বিই করলাম বা বিটেক করলাম, করার পর আমার একটা স্যালারি স্ট্রাকচার আমি এক্সপেক্ট করে রেখেছি। তারপর কি আমি সেলসে জব করলাম, আমার ট্র্যাকটা বহির্ভূত হয়ে গেল, কিন্তু আমি বাধ্যতামূলক করে করতে হলো। কি করব, আমার হাতের কাছে কোনো অপশন নেই। কিন্তু আমি যদি জীবনটা নিয়ে প্রিভিয়াসলি প্রিকশন নিয়ে নিই, আমার ছকটা অ্যানালাইজ করে নিই, আমার বাস্তুটা রেকটিফিকেশন করে নিই, তাহলে কিন্তু এই পদক্ষেপ থেকে আমরা অনেকটাই জিতে যেতে পারবো। আমরা এই কথাটাই বলি, সবার আগে ঠিক করতে হবে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আপনার বাচ্চা ক্লাস 8-এ রয়েছে, ক্লাস 9-এ রয়েছে, সেখান থেকে ওর কেরিয়ার তো প্ল্যান করুন। তার মানে আমি এমনটা বলছি না যে যারা অলরেডি করে ফেলেছেন, সেই জায়গাটাতে রিচ করতে পারেননি, তাদের কি আর কিছু হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু সেক্ষেত্রেও
একটা দিনও নষ্ট করা মানে একটা অপরচুনিটি হাত থেকে ছেড়ে দেওয়া। একদমই। বিয়ের ক্ষেত্রেও সে একই কথা বলবো, বিয়েটা হয়ে যাওয়ার পর দাদা এবার আমায় বাঁচান, দাদা ডিভোর্সটা হবে কিনা, দাদা আমরা একসাথে সংসারটা করতে পারবো কিনা, আমার শ্বশুরবাড়ির সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এই জিনিসগুলো যদি বিয়ের পিড়িতে বসার আগে ভাবেন তাহলে ওই দিনটা দেখতেই হয় না। সেটাই কিন্তু আমরা করতে চাই। এক্ষেত্রে বলবো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ সুরজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সাহায্য করতে পারেন, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার যাচ্ছে। তার সঙ্গে আমি বলবো মঙ্গলবার করে কিন্তু আপনারা প্রত্যেকে ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন। প্রত্যেক মঙ্গলবার যেরকম আপনারা ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বুধবার আপনারা কৃষ্ণনগর এবং বহরমপুর দুটো জায়গাতেই পাবেন। বুধবার সকালবেলা আপনারা কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতে পারেন, বুধবার বিকেলে আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর চেম্বারে, এবং প্রত্যেক শুক্রবার গড়িয়াহাট ভাগ্যচক্রে থাকছেন সুরজিৎ ব্যানার্জি। ফোন করবেন আপনারা 8327398662, সঙ্গে 8145506550, 8370833646। লাইভ অনুষ্ঠানে কথা বলার সুযোগ থাকে, আপনারা ফোন করার চেষ্টা করেন, নিশ্চয়ই করবেন। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুকিং নাম্বারগুলো নোট করে রাখুন, সেখানে ফোন করুন, নিয়ারেস্ট চেম্বারের ইনফরমেশনটা নিন এবং সরাসরি এসে কনসাল্ট করুন, কারণ আপনাদেরকে সাহায্য একমাত্র ওই কনসালটেশনটাই করতে পারবে। এবং একটা কথা দর্শক বন্ধুদের বলবো, বুকিং ছাড়া হঠাৎ করে চলে এলাম আমাকে দেখে দিন, এটা কিন্তু করা সম্ভব নয়, এটা হবে না। কারণ প্রচুর লোক বুকিং করে, বুকিং করার পর তারা অনেকক্ষণ প্রত্যাশা করে বসে থাকে দেখানোর জন্য, হঠাৎ করে এসে আমাকে করে দিন, এটা প্লিজ বলবেন না, এই অনুরোধটা আমি রাখতে পারবো না। আমি সেই জন্য হাত জোড় করে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আগে বুকিং করুন, সিরিয়াসলি আসুন, সিরিয়াসলি আমিও দেখবো আপনাদের জীবনটা কতখানি এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, মানে প্রপার পাথওয়েটা ফলো করুন। একদমই তাই। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমার নাম অঙ্কিতা মণ্ডল, আমি মালদা থেকে ফোন করছি। অঙ্কিতা, নিজের সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 মে 1989। 1985 89। 89। ওকে। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন অঙ্কিতা। হ্যাঁ, মিউট করা আছে। আচ্ছা, আপনি ফোনে শুনতে পাচ্ছেন তো পরিষ্কার? হ্যাঁ, পাচ্ছি। টাইমটা বলুন। সময় বলুন। টাইম ভোর 4:22। ভোর 4:22। হ্যাঁ। কোথায় জন্ম অঙ্কিতা? মালদাতে? মালদা। আচ্ছা। রাশি লগ্ন জানা আছে নাকি? হ্যাঁ, জানি। আচ্ছা, ডিটেলসে যাই। শনিবার জন্ম ছিল? হ্যাঁ। লগ্ন মেষ লগ্ন, রাশি মেষ রাশি, রাশি অধিপতি মঙ্গল, নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, নক্ষত্র অধিপতি রবি, চরণ প্রথম চরণ, তিথি প্রতিপদ শুক্লা, পায়া স্বর্ণপায়া। জন্মকুণ্ডলিতে চলে যাই। প্রথমে দেখি লগ্ন কোন নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র কেতু নক্ষত্রে, রবি ভরণী নক্ষত্রে, বুধ রোহিণী নক্ষত্রে, শুক্র কৃত্তিকা নক্ষত্রে, মঙ্গল আদ্রা নক্ষত্রে ডিস্টার্ব করলো, বৃহস্পতি রোহিণী নক্ষত্রে খুব ভালো, শনি পূর্বসারা নক্ষত্রে, চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে, রাহু শতবিশা নক্ষত্রে ভালো, কেতু মঘা নক্ষত্রে, কেতু নক্ষত্রে। জন্মকুণ্ডলিতে যাই, গিয়ে দেখি। প্রথমে দেখুন লগ্নে রবি শুক্র এবং চন্দ্র, সেকেন্ড হাউসে বুধ বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল, ফোর্থ হাউস ফাঁকা, ফিফথ হাউসে কেতু, সিক্সথ হাউস ফাঁকা, সেভেন্থ হাউস ফাঁকা, এইট হাউস ফাঁকা, নাইন্থ হাউসে শনি, টেন্থ হাউস ফাঁকা, 11th হাউসে রাহু, 12th হাউস ফাঁকা। এই হচ্ছে আপনার জন্মকুণ্ডলী। লগ্নে রবি শুক্র এবং চন্দ্র বসে আছে, বুঝতে পারলেন? তো দেখুন, চাকরি, গভর্নমেন্ট সেক্টরের যে চাকরি, সেই জায়গাটা কিন্তু কম, কারণ লগ্নে রবি শুক্র অ্যাকচুয়ালি দারিদ্র দোষ আমরা 6, 8, 12তে দেখি। রবি শুক্রের দারিদ্র দোষ হয়। দারিদ্র দোষ মানে আমি ভিখিরি না, দারিদ্র দোষ হয়ে গেল মানে আমি ভিক্ষে করছি এরকম না। আচ্ছা। দারিদ্র দোষ মানে আমার জীবন যুদ্ধে কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমি থেমে যাব। আচ্ছা। সেটা 6, 8, 12তে মারাত্মকভাবে ক্লারিফাই হয়। আচ্ছা। এবার এই রবি লগ্নে শুক্র চন্দ্র এবং একসঙ্গে বসে আছে, কিন্তু রবি বসে আছে কোথায়? লগ্নেতে মেষ রাশির ঘরে উচ্চস্থ অবস্থায় বসে আছে। তো ওনাকে প্রথমে বলবো, আপনি কি ছোটখাটো চাকরি বাকরি করছেন? হ্যাঁ, করি। করেন? কিসে করেন? প্রাইভেটে? একটা প্রাইভেট স্কুলে আছে। গভর্নমেন্ট সার্ভিস চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ, করছি। কিন্তু আমি একটা কথা বলবো, এই দেখুন, এই বুধ বৃহস্পতির এইখানে একটা কানেকশন, মঙ্গল থার্ড হাউসে বসে আছে, কেতু বসে আছে ফিফথ হাউসে। এই জায়গা থেকে আপনার কিন্তু একটা প্রতিবন্ধকতার শিকার হওয়া জিনিস হবে না। আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমিউনিকেশন গ্যাপ, মন মানসিকতা উচ্চাটন হয়ে যাওয়া, এবং পরবর্তীকালে আপনি বিবাহের যে জায়গা, সেই জায়গাতেও কিন্তু একটু সমস্যা তৈরি করবে। বিয়ে কি করেছেন? না, করিনি। চেষ্টা চলছে? হ্যাঁ, চলছে। ম্যাচিওর হচ্ছে না?
না ম্যাচিওর হচ্ছে না, Mature বিয়ের হচ্ছে। জায়গাটা কিন্তু যেটা আপনি সমস্যা, আমি বললেন, যেটা বললাম যে একটা problem হবে। এই জায়গাটা কিন্তু একটু সমস্যা তৈরি করবে। ফিফথ হাউসে কেতু মন মানসিকতার জায়গা, এবং ফিফথ হাউসে কেতু আমাদের ক্রিয়েটিভিটির জায়গা, এবং কেতু না, ফিফথ হাউসটাই আমাদের ক্রিয়েটিভিটির জায়গা, ফিফথ হাউস আমাদের সন্তান সন্ততির জায়গা। আচ্ছা, এই সন্তান সন্ততির জায়গা, বিয়েটার পরবর্তীকালে আমরা সন্তান সন্ততি চিন্তা করব, কিন্তু প্রিভিয়াসলি আমাকে এগুলো চিন্তা করে নিতে হবে। ফিফথ হাউস এ কেতু বসে আছে, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দিল ফার্স্ট। এবং এই যে লগ্নে একের অধিক প্ল্যানেট বসে থাকা, এটাও একটা সমস্যার জায়গা তৈরি করলো। রবি বসে আছে উচ্চস্থ অবস্থায় বসে আছে, এবং দেখুন রাহু বসে আছে আপনার 11th হাউসে, যে ক্ষেত্র থেকে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন আসা সত্ত্বেও কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, হঠাৎ করে কোনো যোগাযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যাবে। ও সেটাই হচ্ছে, যোগাযোগ হচ্ছে কিন্তু ম্যাচিওর করছে না। এই 11th হাউস আমাদের লগ্ন সাপেক্ষে 11th হাউস আমাদের সাকসেসের জায়গা। তো সেই সাকসেসের জায়গাটা আমাদের সবসময় দেখতে হবে, সেই সাকসেসের জায়গাটা কতখানি আমাদের ক্লারিফাই করতে পারছি। সেই জায়গাতে রাহু বসে গেছে, পঞ্চমে কেতু এবং একাদশে রাহু, এই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স। তো এই জায়গাগুলো যে একটু রেক্টিফিকেশন করে নেন, আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল, আপনার একটা নতুন জায়গা তৈরি হয়ে যাবে। এবং বিয়ের কিছুটা সমস্যা রয়েছে, অবশ্যই কোনো ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে কিন্তু এগোবেন, স্টেপ ফেলবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ অঙ্কিতা। আমি আশা করব তোমার বাবা মাও অনুষ্ঠান দেখছেন, তারা নিশ্চয়ই শুনেছেন, বা যারা তোমার অভিভাবক রয়েছে তো তাদের সঙ্গে একবার আলোচনা করো। আমি বুঝতে পারছি 89, তার মানে এই মুহূর্তে একটা কেরিয়ারের উপরেও চাপ রয়েছে, যে চাকরিটা আমাকে পেতেই হবে পছন্দসই জায়গায়। বিয়ের উপরেও একটা চাপ থাকে, সাধারণত বাবা মারা চান এই বয়সে ছেলেমেয়েরা সেটেল করে যাক। হচ্ছে না মানে ভেঙে পড়ার কিছু নেই, কেন হচ্ছে না খুঁজে যদি সেই জায়গাটাকে ঠিক করে নেওয়া যায় না, ডেফিনেটলি হবে। সেটাই আমরা করতে চাই। একটা কথা কি বলুন তো, ভগবান বলছেন কর্মণ হোপি বৌদ্ধবাং চ বিকর্মণশ্চ অকর্মণশ্চ চ বৌদ্ধবাং গহনা কর্মণ গতি। কর্মই আমাদের গতি, কিন্তু কর্ম, অকর্ম এবং বিকর্মের যে সামঞ্জস্য, যে মেলবন্ধন, সেটা আমরা ঠিক করে অ্যানালাইজ করতে পারি না, সেটা আমরা বুঝতে পারি না। আমরা যে কাজটা করছি সেই কাজটা কি সঠিক করছি, সেটা কি কর্ম হচ্ছে না অকর্ম হচ্ছে? না অকর্ম হচ্ছে। ভগবান কিন্তু সুন্দরভাবে বলে গেছেন, বহু বছর আগে তিনি বলে গেছেন, আজকে প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্টেশন হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটার অপরের পরিপূরক, এবং আমরা ঠেকে থেকে শিখছি। তো সেক্ষেত্র থেকে আমাদেরকে নিজেদের প্রত্যেক দিন সমৃদ্ধ করতে হবে। এবং তাই জন্য আবার ভগবান বলছেন মলিন মোচনং পুংসানং জলস্নান দিকে দিকে গীতামৃত স্নান সংসার মলনাশনম। আমরা যেমন প্রত্যেক দিন নিজেদের ধৌত করি, সাবান দিয়ে স্নান করে পরিষ্কার হই, তেমন আমাদের সংসার জীবনটাকেও কর্মের মাধ্যমে, নিজের আধ্যাত্মিকতার মাধ্যমে, নিজেদের স্পিরিচুয়ালিটির মাধ্যমে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করতে হবে। সেটাও আমাদের কিন্তু রেসপন্সিবিলিটির মধ্যে থাকে। একদম একটু সুসংস্কার দরকার, পুরোপুরি একেবারে সেটাকে বিসর্জন দিয়ে দিলে চলে না। সবকিছু দেখুন, রিচুয়ালস আমরা মেনে চলি, দীর্ঘদিন ধরে মেনে আসছি, বংশ পরম্পরায় মানবো, এটাই আমাদের জীবন যুদ্ধ। নিশ্চয়ই তো কিছু আছে, নিশ্চয়ই তো একটা শক্তি রয়েছে। তো সেই শক্তির প্রতি বিশ্বাস, নিজের প্রতি ভালোবাসা, নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া এবং জীবন যুদ্ধটাকে জিতে নেওয়া। ঠিকই, কারণ শিকড়কে অস্বীকার করে বাঁচা যায় না। একদমই তাই। এবং আমি বলবো অঙ্কিতা, একটা খুব পরিষ্কার কথা, মানে সবসময় আমরা এই চেষ্টা, মানে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে যেখানে আমরা আটকে যাচ্ছি, প্রথমে তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করিনি, কিন্তু যখন আটকে যাচ্ছি, কিছুতেই আমার চেষ্টাটা ফলপ্রসূ হচ্ছে না, তখন কিন্তু আমার মনে হয় একটু ব্যাক থিঙ্কিং এর দরকার পড়ে, যে কেন হচ্ছে না, কোথায় আটকে যাচ্ছি। সেটা আমি বা আপনি, আমরা কেউ যোগ্য ব্যক্তি নই এটা বোঝার জন্য কেন আটকে যাচ্ছি। যোগ্য ব্যক্তি অবশ্যই তিনি, যিনি আমাদের সমস্যাগুলোকে দেখতে পারেন একজন। সেক্ষেত্রে আমরা অবশ্যই একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের হেল্প নেব। শিলিগুড়িতে, মালদাতে কিন্তু আপনারা সুরজিৎদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ নর্থ বেঙ্গলে চেম্বার থাকে। সামনে আপনারা যোগাযোগ করে নেবেন ব্যারাকপুরের জন্য, প্রত্যেক মঙ্গলবার ব্যারাকপুরে থাকে চেম্বার, প্রত্যেক বুধবার সকালবেলা আপনারা কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন, প্রত্যেক বুধবার বিকেলে পেয়ে যাচ্ছেন বহরমপুরে চেম্বার, প্রত্যেক শুক্রবার আপনারা গড়িয়াহাটে চেম্বার পাচ্ছেন। এছাড়াও বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, আমি একটু আগে নর্থ বেঙ্গলের কথা বললাম, শিলিগুড়ি, মালদা তো রয়েইছে, তার সঙ্গে আপনারা মেদিনীপুরের জন্য যোগাযোগ করে নেবেন, পুরুলিয়ার জন্য যোগাযোগ করবেন, বাঁকুড়াতে অবশ্যই যোগাযোগ করবেন, কলকাতায় চেম্বার থাকে, গড়িয়াহাটের কথা আমি বললামই, প্রত্যেক শুক্রবার আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। রাজ্যের বাইরেও কিন্তু যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 8327398662, 8145506550 এবং 8370833646। আজকে তো সময় শেষ আমাদের আলোর দিশার, কিন্তু আলোচনা চলবে এবং কি করে পারফেক্ট ম্যাচ মেকিং এর পর বিয়ের পিড়িতে বসবেন, নিশ্চয়ই সুরজিৎ দা আরো অনেক হেল্প করবেন আমাদের সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ।